আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। বিশ্বের শান্তি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা। লিবিয়া উপকূলে ২০ বাংলাদেশের মরদেহ উদ্ধার, জানিয়েছে রেড ক্রিসেন্ট। আজদাবিয়া শহরে দাফন। বায়ু দূষণের তালিকায় আজও শীর্ষে ঢাকা, বায়ুমান মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছে AQI। এবং এখনো খোঁজ মেলেনি সুন্দরবনে অপহরণ হওয়া ১৫ জেলের, উৎকণ্ঠায় পরিবার, দ্রুত সন্ধান দাবি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াত বাংলাদেশের শীর্ষ মুরব্বী এবং কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। সকাল ৯:৩০টায় শুরু হওয়া এই আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা ময়দানে হাজির হন মুসল্লিরা। মধ্যরাত থেকেই ইজতেমা ময়দানের আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে টঙ্গী তীরে পৌঁছান অনেকে। আল্লাহ তাআলার কাছে বিশেষ অনুরোধ যে আমরা জাতীয় ইজতেমায় আসতে পারছি এবং আমরা দেশের জন্য দোয়া করছি এবং আমার নিজের গুনাহ যা করছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। দেশে দোয়া করেছি, আমার জন্য করছি, বাবা মার জন্য করছি, লেখাপড়ার জন্য ভালো করে করতে পারি সেজন্য করছি। অনেক লোকজন হয়েছে ইনশাআল্লাহ। আমরা সকলে আল্লাহর কাছে মোনাজাত করছি যে আমাদের মুসলমান ভাই সকলের কাছে আল্লাহর কাছে মোনাজাত করেছি, সবাই যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখে। দর্শক, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা। এ বিষয়ে আরো খবর জানিয়েছেন সহকর্মী আরিফ খান আবির। পাড়ি দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা, যারা ৩ দিন আগে এসেছিলেন এই প্রথম ইজতেমার প্রথম ধাপে শরীক হওয়ার জন্য। অথচ হচ্ছে অনেকটা পথ হেঁটেও কিন্তু আপনার দূরপাল্লার যানবাহন পাচ্ছেন না। অর্থাৎ যেহেতু যানবাহন গাজীপুরের বুকরা এলাকা পর্যন্ত আপনার বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পায়ে হেঁটেই তারা বাড়ি ফেরার চেষ্টা করছেন। অথচ হচ্ছে বুকরা বাইপাস পর্যন্ত যাওয়ার পর কিন্তু হচ্ছে তারা দূরপাল্লার বাস হচ্ছে পাবেন। অথচ হচ্ছে সকালবেলা তারা মোনাজাতে অংশ নিয়ে এখন প্রায় 12টার কাছাকাছি সময় বাঁচে, যার পরেও কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে কোনো যানবাহন কিন্তু তারা পাচ্ছেন না, যেহেতু পুলিশের পূর্ব নির্ধারিত যানবাহন বন্ধ রয়েছে। অর্থাৎ হচ্ছে এই মানুষের এত জনসমাগমের মধ্যে যানবাহন চলাচলে অথচ হচ্ছে এক ধরনের আপনার দুর্ঘটনা সৃষ্টি হতে পারে, যার কারণে কিন্তু হচ্ছে যানবাহন বন্ধ রেখেছে পুলিশের পক্ষ থেকে। আর সেই কারণে কিন্তু হচ্ছে তারা হচ্ছে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন। অর্থাৎ হচ্ছে আপনার বুকরা বাইপাস আপনার হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে আশুলিয়া দৌড়ের পুরা পর্যন্ত কিন্তু গিয়ে কিন্তু তারা যানবাহন গুলো পেয়ে যাবেন। অর্থাৎ হচ্ছে তারপরেও কিন্তু কোনো মানুষের মধ্যে ভোগান্তির কথা কিন্তু আমরা শুনতে পাইনি। তারা বলছেন আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় তারা এই বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছিলেন, যার কারণে পায়ে হেঁটে বাড়ি ফিরলেও তেমন কোনো ক্ষোভ কিন্তু তাদের মধ্যে নেই। আবার আরেকটি বিষয় আপনি বলি, যেহেতু আপনার মোনাজাত শেষ হয়েছে প্রায় হচ্ছে 9:30 কিছু সময় পরে, অর্থাৎ হচ্ছে এর পরপরই কিন্তু হচ্ছে দেখেছি যে বিভিন্ন অটোরিকশা বা ভ্যান নানাভাবে কিন্তু মানুষ বাড়ি ফিরছেন। অর্থাৎ হচ্ছে এবারে অনেক বেশি মুসল্লির সমাগম ঘটেছে বলে
আমরা দেখতে পেয়েছি। এবং মানুষও বলছেন অন্তত যে টঙ্গীর আশপাশ এলাকা একেবারে আমরা বলা যায় যে গাজীপুরের যে ঢাকা-মুন্সি মহাসড়কের তিনিয়া পর্যন্ত কিন্তু মানুষের একটা ব্যাপক উপস্থিতি ছিল। ওই দিক থেকে কিন্তু হচ্ছে আপনার একদম এয়ারপোর্ট পর্যন্ত মানুষের একেবারে সরব উপস্থিতি ছিল, যার কারণে দীর্ঘ একটি মানুষের সমাগম হয়েছে এই ইজতেমায়। তো অর্থাৎ হচ্ছে এখন মানুষ বাড়ি ফেরার জন্যই হচ্ছে চেষ্টা করছে, অর্থাৎ হচ্ছে প্রিয়জনের কাছে যেন নিরাপদে পৌঁছতে পারেন, এটি তাদের এখন প্রত্যাশা। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আবির আপনাকে। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। লিবিয়া উপকূলে নিহত 20 বাংলাদেশিকে সমাহিত করা হয়েছে, তবে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এখনও ঘটনাস্থল পরিদর্শনের জন্য ছাড়পত্র পায়নি। শুক্রবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইতালিতে ডুবে যাওয়ার পর নৌকাডুবির ঘটনায় 20 বাংলাদেশি মারা গেছেন, তবে এখনও বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি। বেশ কয়েকটি সূত্র জানায়, গত 24 জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর হয়ে একটি নৌকা ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। ওই নৌকায় অনেক বাংলাদেশি নাগরিক ছিলেন। নৌকাটি ডুবে গিয়ে লাশ ভেসে আসছে লিবিয়া উপকূলে, তবে ওই নৌকায় ঠিক কতজন বাংলাদেশি ছিলেন তা এখনো জানা যায়নি। বিশ্বের 124টি শহরের মধ্যে আজ ঝুঁকিপূর্ণ বাতাসে বায়ু দূষণের শীর্ষ শহর হিসেবে রয়েছে রাজধানী ঢাকা। আজ সকাল 8টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান AQAir সূচক থেকে জানা গেছে 136 স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকার প্রথম স্থানে অবস্থান করছে ঢাকা। অর্থাৎ এখনকার বাতাসের মান বসবাসকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিন সকালে বায়ু দূষণের তালিকায় ঢাকার আশেপাশে কোনো শহরকে দেখা যায়নি। পরের স্থানে থাকা দিল্লি থেকে 131 পয়েন্ট এগিয়ে রয়েছে ঢাকা। বাগেরহাটের সুন্দরবনে মাছ শিকারে গিয়ে জলদস্যুদের হাতে অপহৃত হয়েছেন রামপাল মোংলার 15 জন জেলে। সপ্তাহ পেরিয়ে গেলেও সুন্দরবনের জলদস্যু দয়াল বাহিনীর হাত থেকে তাদের উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে হতাশা আর আশঙ্কায় দিন পার করছে অপহৃতদের পরিবার। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। রামপাল থেকে সহকর্মী সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বাগেরহাটের রামপাল উপজেলার মতিয়ার সর্দার সুন্দরবনের কুখ্যাত জলদস্যু দয়াল বাহিনী অপহরণ করে নিয়ে গেছে তাকে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। দুর্নীতি নিয়ে গেছে, কি চাইছে আমরা কিছু জানি না। 3টে ছেলে মেয়েটারে বিয়ে দিছে আর এই আর কিছু নেই আমার। শুধু মতিয়ার নয়, সম্প্রতি সুন্দরবনের দুবলারচর এলাকা থেকে 15 জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। অনিশ্চয়তায় দিন কাটছে তাদের পরিবারের। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। নদীতে মাছ ধরতে সুন্দরবনে যার পরে তো এরকম ঘটনা তো ঘটে না, এইবার সে ঘটে গেছে, তারে ডাকাতিতে ধরে নিয়ে গেছে। মতি সর্দার প্রতি বছর সাগরে যায়, এবার সাগরে যাওয়ার পরে 3-4 দিন তাকে সুন্দরবন থেকে ডাকাতরা অপহরণ করে নিয়ে গেছে। এখনো তারা সন্ধান পাচ্ছি না। সরকারের কাছে আমরা আবেদন চাই যেন ওরা সুস্থ শরীর ছেড়ে দেয়, ওরা আমরা পাই কাছে। এমন পরিস্থিতিতে সাগরে জেলে পাঠাতেও ভয় পাচ্ছেন জাহাজ মালিকরা। আমাদের আরো 15 থেকে 20 জন জেলে ওই ফিশিং ট্রলারে অপহৃত আছে। এদেরকে সত্তর মুক্ত করে এবং যাতে অদূর ভবিষ্যতে সুন্দরবন তথা সমুদ্র সংলগ্ন এলাকা ডাকাত মুক্ত হয়। এদিকে বন বিভাগ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সম্মিলিতভাবে অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। সবাই মিলে চেষ্টা করছে। এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি, তবে কোস্টগার্ড, তারপরে র্যাব এবং বন বিভাগ, আমাদের যে ক্যাম্পগুলো আছে আমরা প্রত্যেকের সাথে কথা বলছি, প্রতিনিয়তই খোঁজখবর রাখছি এবং প্রত্যেককে বলছি যে চেষ্টা করার জন্য যাতে এই জেলেদেরকে উদ্ধার করা যায়। সুন্দরবনে নতুন আতঙ্ক দয়াল বাহিনী, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সব মহলের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারি চলছিল। সন্ধ্যার পর নিহত সেনা সদস্য রুহুল আমিনকে কবরস্থানে দাফন করার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর এলাকাবাসী অভিযুক্ত আসামি এবং তার সহযোগীদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে তাদের বসতঘর পুড়ে গেছে। ওই সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কেউ প্রকাশ্যে করছে ধূমপান, কেউ বা বেদিতে জুতা নিয়েই বসে দিচ্ছে আড্ডা। শুধু তাই নয়, মূল শহীদ মিনারের আঙিনায় বসেছে প্রায় 13টি ফুচকার দোকান। ফুচকার দোকানই নয়, আছে শহীদ মিনারের ভেতরেই সিগারেট এবং পান বেচার অস্থায়ী চৌকি। এই চিত্র নারায়ণগঞ্জ শহরের চাষারার কেন্দ্রীয় শহীদ মিনারের। নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সঞ্জিদা হক। শহীদ মিনারের মূল ফটকে প্রবেশ করতেই দুপাশে দেখা যায় সারিবদ্ধ 13 থেকে 15টি ফুচকার দোকান। মূল বেদিতে জুতা পায়েই বসে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। মিনারের ভেতরেই রয়েছে অস্থায়ী 2টি পান সিগারেটের দোকানও। প্রকাশ্যে বেদির পেছনে ও সামনে চলছে ধূমপান। দোকানিরা বলছেন এক যুগেরও বেশি সময় ধরে কোনো বাধা ছাড়াই দোকান চালিয়ে আসছেন তারা। এই জায়গা থেকে আমাদেরকে উঠাই দেয়, তাহলে আমাদের কষ্ট হবে আর কি, পরিবার নিয়ে চলতে আর কি। সাদাবাদে সিগার নিয়ন্ত্রক টাকা চায় না, চায় না, পুলিশও টাকা চায় না। 15 বছর আগে নিয়েছিল, যে দৌড়াদৌড়ি হলো, এই সময় একটু নিয়েছিল। শহীদ মিনারে ঘুরতে আসা শিক্ষার্থী ও পেশাজীবী মানুষরা বলছেন কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বেহাল দশা নারায়ণগঞ্জ শহীদ মিনারের। এখানকার যে পরিবেশটা দেখছেন, এটা আসলে মানানসই না। যেখানে শহীদ মিনার সেখানে উপরে ওই যে জুতা নিয়ে উঠা বৈশা গল্প করে, তো এটা তো শহীদ মিনার কি? শহীদ মিনার তো শ্রদ্ধার জায়গা, এখানে শ্রদ্ধা জানাইব। আশেপাশে খুবই বেশি হয়ে গেছে দোকান, ভালো মতো হাঁটাও যায় না, কথাও বলা যায় না, মাঝে মাঝে আবার পরিবেশ অনেক নোংরাও করে। এটা শত হলো শহীদ মিনার আছে, এখানে মানুষের এখানে অভিব্যক্তি আছে, 24 ঘন্টায় এরকম সিচুয়েশনই থাকে। আশা করি এখানে কর্তৃপক্ষ একটা দিবে, সদয় দৃষ্টি দিবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। শহীদ মিনারের সাথে আমাদের সবার ইমোশন জড়িত। আমরা এর পবিত্রতা আমাদের ভিতর থেকেও আসতে হবে। শহীদ মিনারের মধ্যে যদি অবৈধভাবে দোকান গড়ে থাকে, আমরা সেগুলো আইনানুগভাবে সেগুলো ব্যবস্থা গ্রহণ করব। দোকানগুলো উচ্ছেদের পাশাপাশি শহীদ মিনারের মতো মর্যাদাপূর্ণ স্থানে এভাবে দোকান বসিয়ে অবৈধ বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। সিরাজগঞ্জের চলন বিলে দিন দিন পুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চলন বিলের মাছ কিনতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন ব্যবসায়ীরা। এতে করে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান, তেমনি বেড়েছে আর্থিক প্রবাহ। মির্জা আব্দুর রব্বুল বুলের রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। সিরাজগঞ্জের চলন বিলের মাছের চাহিদা বরাবরই বেশি, তবে এ অঞ্চলে নতুন করে মাছ চাষে বাড়ছে পুকুরের সংখ্যা। এ অঞ্চলে প্রায় 35,000 পুকুর রয়েছে, যেখানে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প মাছের চাহিদার পাশাপাশি চাষ হচ্ছে পাবদাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ। মৎস্য খামারিরা বলছেন খরচের তুলনায় মাছ চাষে লাভ বেশি। তাছাড়া ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা সরাসরি এসে মাছ কিনে নিয়ে যায়, তাই মাছ চাষে আগ্রহ বাড়ছে অনেকের। মিক্স মাছ চাষ করি, রুই, কাতলা, মৃগেল, গলসা, ট্যাংরা এই জাতীয় মাছ চাষ করি। মাছ বিক্রি করি, মহিষুটিও বিক্রি করি, আবার পুকুর পাড় থেকে ঢাকার পাটি আসলে ওখানেও বিক্রি করি। আমরা প্রায় 150 পুকুর থেকে মাছগুলো ক্রয় করি, করে আমরা ঢাকা, নরসিংদী, যাত্রাবাড়ি, ফুলবাড়ি, নয়ারহাট এসব জায়গায় মাছ বিক্রি করি। লাভজনক মোটামুটি কিছু কিছু সময় ভালো বাজার পাওয়া যায়, লাভজনক তো বটেই। লাভজনক জন্য আরো 8টা পুকুর নিজস্ব রাখছি, লিস্ট রাখছি আরো 8টা। তারাশ উপজেলার মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য খামারিদের প্রতিনিয়ত পরামর্শ সহ দেয়া হচ্ছে সরকারি সুযোগ সুবিধা। বর্তমানে আমাদের যে প্রকল্প রয়েছে নিমগাছ এলাকা সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে চাষিদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং নির্বাচিত চাষিদের প্রণোদনা প্রদান করা হবে এবং কিছু জলাশয় সংস্কার করা হবে। চলতি বছর এই অঞ্চলে 1,80,000 মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শেখ ফাহিম,
এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। আখিরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। বিশ্বের শান্তি এবং মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা। লিবিয়া উপকূলে ২০ বাংলাদেশের মরদেহ উদ্ধার, জানিয়েছে রেড ক্রিসেন্ট। আজ দাবিয়া শহরে দাফন। বায়ু দূষণের তালিকায় আজও শীর্ষে ঢাকা। বায়ুমান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছে AQI। এবং এখনো খোঁজ মেলেনি সুন্দরবনে অপহরণ হওয়া 15 জেলের। উৎকণ্ঠায় পরিবার, দ্রুত সন্ধান দাবি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।